নমস্কার বন্ধুরা, আনন্দমেলা পূজাবার্ষিকী 1414তে প্রকাশিত সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাস হেয়ালির অন্ধকারে এর তৃতীয় পর্ব আজ পড়ছি। বাড়িটা থেকে বেরিয়ে এসেছে ঝিনুকরা, যেন কলকাতার ইতিহাস থেকে বেরিয়ে এলো। আলো জলমলে ফুটপাত ধরে হাঁটছে এখন। দীপকাকুর হাঁটা চলায় টেনশন ফ্রি ভাব, মুখে প্রাথমিক সাফল্যের খুশি। বলে উঠলেন, বেশি ভাবনা চিন্তা করলে দেখেছি বড্ড খিদে পেয়ে যায়। চলো কিছু খাওয়া যাক। ভালোই হলো, রাস্তার ধারে যে রেস্টুরেন্টটা দেখে খাওয়ার বাসনা জেগেছিল ঝিনুকের মনে, সেখানেই ঢুকলেন দীপকাকু। দুটো চিকেন কাটলেটের অর্ডার দেওয়া হলো। ঝিনুকের মাথায় কইয়ের মতো প্রশ্ন ফুটছে। বয় টেবিলে 2 গ্লাস জল দিয়ে যাওয়ার পর শুরু করলো ঝিনুক, আপনি কি করে জানলেন সুরেশ তাপা এই অ্যাড্রেসে আছে? গ্লাস তুলে অর্ধেক জল খেলেন দীপকাকু। টেবিলে গ্লাসটা রেখে বললেন, ব্যাংকে তোমাদের আগে ঢুকিয়ে দিয়ে আমি গেট কিপারের সঙ্গে আলাপ জমালাম। জেনারেলি নেপালি দারোয়ানরা যখন দেশে যায়, দেশওয়ালি কাউকে রেখে যায় তার কাজে। এক্ষেত্রেও তাই হয়েছে। নতুন গেট কিপারের নাম নরেন্দ্র থাপা। ওকে গিয়ে বললাম, সুরেশ কোথায়? নরেন্দ্র বলল, ছুটিতে আছে। আমি বললাম, সে কি? ও যে কদিন আগেই বলল 1,500 টাকা দরকার। ওর পলিসি থেকে লোন বার করে আনলাম আমি। এখন কি হবে? টাকাটা কিভাবে দেব ওকে? টাকার কথা শুনে নরেন্দ্রর মনে দুনমনো ভাব শুরু হলো। এরই মধ্যে আমি নিজের পরিচয় দিয়েছি জীবন বীমার এজেন্ট বলে। বললাম, সুরেশ আমার কাছে পলিসি করিয়েছিল। সুরেশ বলেছিল টাকাটা তার ভীষণ দরকার। দেশওয়ালি ভাই নরেন্দ্রর মন টলে গেল। ওকে নিশ্চয়ই বলা ছিল সুরেশের বর্তমান ঠিকানা কাউকে না জানাতে। সুরেশের উপকার হবে চিন্তা করে নরেন্দ্র ঠিকানাটা বলে দিল। তারপরে আমি যখন অন্য কাজের চুতো দেখিয়ে ম্যানেজারের সঙ্গে দেখা করতে চাই, নরেন্দ্র আমাকে বলল ম্যানেজারকে সুরেশের ঠিকানা না দিতে। আমি ওকে আশ্বস্ত করেছিলাম। বয় 2 প্লেট কাটলেট নিয়ে এলো। দীপকাকু বললেন, খাওয়া হলে 1 কাপ কফি আর একটা আইসক্রিম দিও। কি আইসক্রিম স্যার? আইসক্রিম যেহেতু ঝিনুকের জন্য, দীপকাকু বললেন, বাটার স্কচ কাপ দেবেন। বয় চলে গেল। দীপকাকুর মেজাজটা খুশ বলেই মনে হচ্ছে। ঝিনুকের পছন্দ মনে করে অর্ডার দিলেন। তদন্তের প্রাথমিক ধাপ বোধহয় পার হয়েছেন, কিন্তু ঝিনুক যে এখনো পড়ে আছে অগাধ জলে। কাটলেটের ছুরি বসিয়ে ঝিনুক জানতে চাইল সুরেশ তাপা দেশে গেছে জেনেও কেন ওর কুচ করছিলেন। কাঁটা চামচ গাতা কাটলেটের টুকরো মুখে পড়ে দীপকাকু বললেন, এই কেসে সুরেশ তাপার সাক্ষ্য আমার ভীষণ দরকার ছিল। এমনটাও আমি আন্দাজ করেছিলাম সুরেশ তাপা দেশে যায়নি। কি করে গ্যাস করলেন? দীপকাকু বলতে থাকলেন, আজকালকার সব বাবা মা বাচ্চার পড়াশোনার ব্যাপারে সিরিয়াস। তাপার ছেলেকে যখন স্কুল বাস নিতে আসে, ধরে নেওয়া যায় মোটামুটি স্ট্যান্ডার্ড স্কুলেই পড়ে। ছেলের পড়াশোনার কথা মাথায় রেখেই তাপা 1 মাসের জন্য দেশে যাবে না। বিশেষ করে এখন ফুল সিজন চলছে, লম্বা কোনো ছুটিছাটা নেই। সুমনকে লুকিয়ে রাখতে দেশে যাওয়ার কোনো মানে হয় না। কলকাতায় অথবা কাছাকাছি কোনো শহরে আত্মীয়র বাড়িতে থাকলেই চলবে। পরিস্থিতি বুঝে তাপা নিজেই সুমনকে স্কুলে দেওয়া নেওয়া করত। সুরেশ তাপার সঙ্গে কথা বলার কেন এত দরকার? ঝিনুকের প্রশ্নের উত্তরে দীপকাকু বললেন, ম্যানেজার বাবু সুরেশ তাপার বিষয়ে যা যা বলেছেন তা কতটা সঠিক জানার একমাত্র উপায় তাপার সঙ্গে দেখা করা। আরও একটা গুরুত্বপূর্ণ কারণে তাপার ছেলেকে আমার দরকার ছিল। কী কারণে? বিকজ অফ বাইক। মূর্তি চুরি এবং কিডন্যাপিংয়ে একই গাড়ি ব্যবহার হয়েছিল কি না সেটা জানা যাবে সুমনের সঙ্গে কথা বললে। আমরা আবিরবাবুর কাছে জেনেছি বাইকটার রং কালো। সুমনও তাই বলছে। আপাতত ধরে নেওয়া যায় একই বাইক ব্যবহৃত হয়েছে, আরোহী একজনই। সম্ভাবনাটা অবশ্য নাও মিলতে পারে। তদন্তে আরও খানিকটা এগোলে বোঝা যাবে। ঝিনুকের কাটলেট শেষ। দীপকাকুর কথায় এতটাই ডুবে গিয়েছিল, কখন যে প্লেট ফাঁকা করে ফেলেছে খেয়ালই নেই। আইসক্রিম কফি নিয়ে এলো বয়। ঝিনুক আইসক্রিমটা অত্যন্ত মন দিয়ে খাওয়ার চেষ্টা করলো।
কফিতে চুমুক দিয়ে দীপকাকু বলতে থাকলেন, আর একটা সন্দেহ গুছাতে সুমনকে আমার দরকার ছিল। কি সেটা? জানতে চাইল ঝিনুক। দীপকাকু বললেন, কিডন্যাপিংয়ের ঘটনাটা শোনার পর থেকেই আমার খুব সাজানো মনে হয়েছে। যে চক্র এত বুদ্ধি করে আবির্বাবুর ব্যাগটা হাতালো, তারা বাইক চেপে অপহরণ করতে আসবে না। বাচ্চাটা চেঁচিয়ে উঠতেই পারে। পাবলিকের কাছে ধরা পড়ে যাওয়ার আশঙ্কা প্রবল। সত্যি সত্যি কিডন্যাপ করার হলে ওরা 4 চাকার ডাকা গাড়ি নিয়ে আসতো। অর্থাৎ আপনি বলছেন কিডন্যাপিংয়ের ঘটনাটা পুরোপুরি নাটক? ইয়েস, এই সন্দেহটা আমার প্রথম থেকেই হয়েছিল। ঝিনুক বলল, তার মানে যা প্রমাণ হলো বোল্ট লুটের ব্যাপারটা ফলস। আবির্বাবুর ব্যাগ হাতানোটাই মূল উদ্দেশ্য। ম্যানেজারের কাছে যে ফোন কল এসেছিল সেটা ব্যাগ চুরির চক্রান্তের অঙ্গ। ওই ফোনটা করে অপরাধী বাধ্য করেছিল আবির্বাবুকে বোল্ট থেকে জিনিসপত্র সরিয়ে নিতে। একদম ঠিক বললেন দীপকাকু। ঝিনুকের আইসক্রিম ফিনিশ। এবার ওর টেস্টটা খেয়াল করা হলো না। ইতিমধ্যে পুরনো প্রশ্ন ফের এসে গেল মাথায়। ঝিনুক জানতে চাইল, একটা বিষয় কিন্তু এখনো ক্লিয়ার হলো না। ম্যানেজার যেদিন ডেকে পাঠালেন আবির্বাবুকে, সেদিনই লকার থেকে সব কিছু সরিয়ে নেবেন আবির্বাবু। এটা তো বাইরের লোকের পক্ষে আন্দাজ করা সম্ভব নয়। দুজনের পক্ষে সম্ভব। এক ম্যানেজার, যিনি জিনিসগুলো বার করে নিতে দেখেছেন। 2 আবির্বাবুর স্ত্রী। দ্বিতীয় জনের ক্ষেত্রে তীব্র আপত্তি জানালো ঝিনুক। বলল, স্বামীর সম্পত্তি স্ত্রী কেন চুরি করতে যাবে? এই সন্দেহ একেবারেই অবাস্তব। দীপকাকু বললেন, আমি নিরুপায়। স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন আমরা জানি না। দুজনের মধ্যে দীর্ঘকালীন বিবাদ থাকতে পারে। সুমনা দেবী জানতেন লকারের চাবি আবির্বাবুর ব্যাগে আছে। দ্বিতীয় কোনো ব্যক্তির সাহায্যে পুরো নাটকটা তিনি সাজালেন। ফোন করানো, কিডন্যাপিংয়ের অ্যাক্টিং, এসব যেমন সুমনা দেবী করতে পারেন, ম্যানেজারও পারেন। আবার দুজনে এক হয়ে গোটাতে পারেন অপরাধটা। এমনকি সুরেশও থাকতে পারে এই প্ল্যানে। কিভাবে? দীপকাকু বললেন, হতে পারে ম্যানেজার সুরেশের সাহায্য নিয়ে চক্রান্তটা করেছেন। ফোন হয়তো আসেইনি। ম্যানেজার সুরেশকে যা যা করতে বলেছেন করে যাচ্ছে। পুলিশের এবং আমাদের দৃষ্টি ঘুরে যাচ্ছে অজানা কোনো একজনের উপর। ঝিনুক বলল, কিন্তু সুমন্ত মিথ্যে বলবে না। ও একটা বাচ্চা ছেলে। কেউ একজন ওকে বাইকে চাপিয়ে স্কুলে পৌঁছে দেয়, এটা 100 ভাগ সত্যি। মানছি, ম্যানেজারের ফাঁদা গল্পটাকে মজবুত করতে সুরেশই হয়তো কাউকে দিয়ে কিডন্যাপিংয়ে নাটকটা করিয়েছে। ঝিনুক এতক্ষণে একটু অসহিষ্ণু হয়ে পড়ল। স্ল্যাশ মিশিয়ে বলল, আপনার সন্দেহের তালিকা যেভাবে বাড়ছে, আমি না ঢুকে যাই? কথাটা গায়ে না মেখে দীপকাকু হাসলেন। বললেন, আর একজনকে সন্দেহের তালিকায় রাখছি আমি, স্বয়ং আবির্বাবু। যুক্তিটা জানতে পারি? কপট বিনয়ে জানতে চাইল ঝিনুক। দীপকাকু বললেন, মূর্তিটা হয়তো খুবই দামি। আমি অর্থমূল্যের কথাও বলছি। আবির্বাবু ঠিক করেছেন ওটা বিক্রি করবেন। ব্যাপারটা জানাজানি হলে ওর জেঠুমনি কষ্ট পাবেন। পরিবারের অন্য সদস্যরা যদি জেনে গিয়ে তাকে মূর্তিটার মালিকানা পেয়েছেন আবির্বাবু, বংশের স্মৃতি বিক্রি করে দিয়েছেন, নিন্দা করবেন তারা। তেমন দামি হলে বাঘ চাইবেন। তার চেয়ে চুরির নাটক অনেক প্রশ্নের জবাব দিয়ে দেবে। যদি এই ঘটনা ঘটে থাকে, তাহলে আবির্বাবুকে সঙ্গ দিয়েছেন হয় ব্যাংক ম্যানেজার, বন্ধু অথবা স্ত্রী। ঝিনুক বুঝতে পারছে, বিশ্লেষণ বুঝে ওঠা শেষ সীমায় চলে এসেছে সে। দীপকাকু এরপর যা কিছু বলবেন সব মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে। দীপকাকুকে থামানোর জন্য ঝিনুক বলল, আপাতত 3 জনকে সন্দেহের তালিকায় রেখে এগোনো যাক। ঝিনুকের কথার পিঠে দীপকাকু যোগ করলেন, 3 জনের মধ্যে 2 জনের সঙ্গে আমাদের আলাপ হয়েছে। বাকি আছেন আবির্বাবুর স্ত্রী সুমনা। চলো কাল তার সঙ্গে কথা বলি। যদি মনে হয় তালিকার বাইরে রাখা যাবে তাকে রাখবো। ঝিনুক নিজের ছোট্ট কার্ড ব্যাগটা থেকে আবির্বাবুর কার্ড বার করলো। দীপকাকুর দিকে এগিয়ে ধরে বলল, ফোন করে বলে দিন কাল কটায় যাব ওদের ফ্ল্যাটে। ফোন করব না, সারপ্রাইজ ভিজিট দেব, যাতে নিজেদের গুছিয়ে নিতে না পারেন, বললেন দীপকাকু। ঝিনুক জিজ্ঞেস করলো, কাল তাহলে কটায় রেডি থাকবো বাড়িতে? উত্তর না দিয়ে দীপকাকু স্বগতোক্তির ডঙ্গে বলতে থাকলেন, কেসটা যখন প্রথম হাতে নিয়েছিলাম মনে হয়েছিল খুবই সাদামাটা। তদন্তে নেমে বুঝতে পারছি কতটা জটিল। যে মূর্তিটা চুরি গেছে তার একটা ইতিহাস আছে, সেখানে অনেক চরিত্র। মনে হচ্ছে এইসব চরিত্রের সঙ্গে পরিচিত হতে হবে আমাদের। অনেকটা যেন ক্রিপ্টেরিদমের অঙ্ক। চরিত্রগুলো অ্যালফাবেট, চরিত্রের মনোভাব হচ্ছে সংখ্যা। জটিল পদ্ধতির মধ্যে দিয়ে সমাধানে পৌঁছতে হবে। ঝিনুকের গলা শুকিয়ে এলো। আবার সেই অঙ্ক। জিজ্ঞেস করলো, কাল কি আমাকে বাড়ি থেকে তুলবেন, নাকি আশুদাকে নিয়ে আমি যাব আপনার বাড়ি? না, আমি তুলে নেব তোমাকে। 7:30 নাগাদ তৈরি থেকো। আবির্বাবুর কলেজে বেরোনোর আগে আমাদের পৌঁছতে হবে। ধন্যবাদ। পরবর্তী পর্ব আগামী দিন।